নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের আরও একটি অনবদ্য গল্প। লেখক বিকাশ দে, জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে 1956 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশিত গল্প 1989। ইংলিশ লিটল ম্যাগি। উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা, কলকাতা, দিল্লি, মুম্বাই এইসব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় 175টি। নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত 9টি। গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন। পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। বিকাশদের আরও গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা শুনতে পারেন। গল্পগুলি হলো জীবন যেরকম, খোলা চিঠি, মৃত্যুর আগে ও পরে, বউ মারা যাবার পর, অন্ধকারে আলোর রেখা, ভিন্ন রূপে ভালোবাসা, সূর্য পশ্চিম আকাশে, একদিন দুপুরে এবং একটি অপ্রকাশিত গল্প এবং অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের ছোট্ট গল্প একটি অসমাপ্ত উপন্যাস। তো চলুন শোনা যাক। রাত 10:05। ল্যান্ড ফোনটা হঠাৎ বেজে উঠতেই সুকুমার বাবুর বুকটা ছ্যাঁত করে উঠল। এই রকম সময়ে ওই ফোনটা আসে 10টা থেকে 10:15টার মধ্যে। ভাবছেন ফোনটা ধরবেন কি না। ধরলেই অনেকক্ষণ আটকে যাবেন, খেতে দেরি হয়ে যাবে। একটু সময় বেজে রিং বন্ধ হয়ে গেল। সুকুমারবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিছু সময় পর আবার রিং। রিসিভার উঠিয়ে তিনি বললেন, হ্যালো। ও প্রান্ত থেকে ভেসে এলো, হ্যাঁ আমি বলছি। ঝিরঝির করে লাইনটা কেটে গেল। সুকুমারবাবু অপেক্ষা করছেন কখন আবার বেজে উঠবে। না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও ফোনটা আর বেজে উঠল না। তিনি খেতে চলে গেলেন। ভাবছিলেন খেতে যাবার আগে রিসিভারটা উঠিয়ে যাবেন, কিন্তু অন্য কোনো ঘনিষ্ঠ কেউ যদি ফোন করেন। এসব ভেবে রিসিভার না উঠিয়েই চলে গেলেন ডাইনিং রুমে। এখানে একটা কথা বলে রাখা দরকার, সে সময় মোবাইল ফোন ছিল না। এই 2 সপ্তাহে এই নিয়ে মোট 5 দিন ফোন এসেছে। সেই একই বিনয়ী গলা, একই দাবি। অথচ এই দাবি পূরণ করার ইচ্ছে সুকুমারবাবুর একেবারেই নেই। ভদ্রলোক কোত্থেকে যে নাম্বারটা জোগাড় করলেন পর মুহূর্তেই মনে পড়ল। টেলিফোন নাম্বার জোগাড় করা কোনো ব্যাপারই নয়, ওরা সব পারেন। ভদ্রলোকের ফোনটা তার কাছে আতঙ্ক না হলেও অস্বস্তির কারণ তো বটেই। কেন যে এই উৎপাত শুরু করলেন, প্রথম দিনে যা বলার সুকুমারবাবু ফোনে বলে দিয়েছেন। তবুও প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে একই অনুরোধ, একই আবদার। অবশেষে ঠিক আছে, ভেবে দেখবেন, তাড়াহুড়োর কিচ্ছু নেই, স্বাধীনতা দিবসের আগে হলেও চলবে। কথাটা বলে ভদ্রলোক ফোন রেখে দেন। ভদ্রলোক মানে কৃষ্ণকান্ত পাল, শহরের অন্যতম প্রভাবশালী ব্যক্তি, বিরাট ব্যবসায়ী। রাজনীতিতে সরাসরি এখনও না নামলেও যে কোনো সময় নেমে যেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের সাথে তার বেশ মাখামাখি। এছাড়া ঠিকাদারির সূত্রে বিভিন্ন অফিসে তার অবাধ যাতায়াত। সুতরাং বিভিন্ন ডিপার্টমেন্টের উঁচু মহলের অফিসারদের সাথে বেশ দহরম মহরম। শহরের অনেকের কাছে কৃষ্ণকান্ত প্রিয়জন। তিনিও অনেকের জন্য অনেক কিছু করেছেন। যে কেউ সাহায্য চাইলে এগোতে পিছপা হন না, এটা সত্যি কথা। আবার এটাও সমান সত্যি কথা, বিনিময়ে প্রত্যক্ষ বা পরোক্ষ ছাড়া এক
পাও এগোন না। তিনি অনেকের কাছে পছন্দের পাত্র, কিন্তু তাই বলে সুকুমার বাবুরও তাকে পছন্দ করতে হবে নাকি? এই রকম ভাবা বা আশা করার কোনো মানে হয় না। কিন্তু কৃষ্ণকান্ত তা কিছুতেই বুঝতে চান না। তাকে সুকুমারবাবু দূর থেকে দেখেছেন, ব্যাস এই পর্যন্তই। সাক্ষাতে কোনো দিন পরিচয় বা কথাবার্তা হয়নি। উনি হাই প্রোফাইল, তার সাথে কথা বলার দরকারও পড়েনি নিরীহ সুকুমারবাবুর। তবুও কেন যে উনি তার পেছনে লেগেছেন, হ্যাঁ এটাকে তো পেছনে লাগাই বলতে হয়। তিনি রাজি না হওয়ার সত্ত্বেও ভদ্রলোক কদিন ধরে ফোনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা ভীষণ বিরক্তিকর। ব্যাপারটা ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। দুদিন পর, তখন সকাল 8টাও বাজেনি, দুজন মাঝ বয়সী লোক সুকুমারবাবুর বাসায় এসে হাজির। প্রথমজন বললেন, অসময়ে এসেছি, আপনাকে বাসায় পাওয়া যাবে বলে। দ্বিতীয়জন বললেন, অসুবিধে দিলাম না তো? সুকুমারবাবু কোনো উত্তর না দিয়ে তাদের এনে ড্রয়িং রুমে বসালেন। বললেন, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। প্রথমজন বললেন, স্যার আমাদের পাঠিয়েছেন। দ্বিতীয়জন বললেন, কৃষ্ণকান্ত পাল। নামটা শুনেই সুকুমারবাবুর কপালে ভাঁজ পড়ে গেল। প্রথমজন বললেন, কিছু ঠিক করেছেন? সুকুমারবাবু বললেন, ওনাকে আমি জানিয়ে দিয়েছি। তবুও ফাইনালি কি ডিসিশন নিলেন? সুকুমারবাবু কিছু বললেন না। দ্বিতীয়জন বললেন, নেগেটিভ অ্যাটিটিউড থাকলে চিন্তা ভাবনা করে তা পাল্টাতে পারেন। স্যার অনেক আশা নিয়ে আমাদের পাঠিয়েছেন। একটু থেমে দ্বিতীয়জন বললেন, একটু খুলে বলুন তো ব্যাপারটা, অসুবিধা কোথায়, কেন রাজি হচ্ছেন না? সুকুমারবাবু মিথ্যের আশ্রয় নিয়ে বললেন, লেখা প্রায় ছেড়ে দিয়েছি, প্রেশার বেড়ে যায়। এছাড়া ইদানিং চোখটা ভীষণ ডিস্টার্ব করছে, একটানা বেশিক্ষণ লিখতে পারি না। প্রথমজন বললেন, হ্যাঁ একটানা লিখতে হবে না, মাত্র জানুয়ারি চলছে, আগস্টের অনেক দেরি আছে। দ্বিতীয়জন বললেন, ঠিক আছে আজ উঠি, ভেবেচিন্তে ডিসিশন নেবেন, আমাদের নিরাশ করবেন না, কয়েকদিন পর আবার আসব। দুজন ঘর থেকে বেরিয়ে পড়লেন। 2-3 মিনিট পরেই তারা ফিরে এলেন। প্রথমজন বলেন, আপনার ভাগ্যদেবী সুপ্রসন্ন মশাই, কখন ওদের কাছে দরকার পড়বে তা নিজেই বুঝতে পারবেন না, ওদের সুনজরে থাকাই ভালো। দ্বিতীয়জন বলেন, গত বছরও এখানকার একজনকে সাহিত্য পুরস্কার পাইয়ে দিয়েছেন, তার রেকমেন্ডেশনের দাম আছে মশাই, ভেবেচিন্তে কাজ করবেন, পরে যাতে পস্তাতে না হয়। প্রথমজন একটু ইঙ্গিতপূর্ণ হাসি ঠোঁটে খেলিয়ে বলেন, পুরস্কার ব্যাপারগুলো আজকাল একটু গোলমেলে হয়ে গেছে বলে শুনেছি, আপনি সঠিক খবর জানবেন যেহেতু এই লাইনে আছেন। টোপ দিয়ে কিছুটা সাবধান করে তারা চলে গেলেন। প্রথম দিন থেকে কৃষ্ণকান্ত বলে আসছেন তাকে নিয়ে একটা বই লেখার জন্য। কথাবার্তায় উনি বেশ বিনয়ী, ওরা যেরকম হন। প্রস্তাবটা শুনে সুকুমারবাবু রীতিমতো বিস্মিত। ওনাকে নিয়ে লেখার মতো কিচ্ছু পাচ্ছেন না। স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত গায়ক, খেলোয়াড়, শিল্পী, এসব কিছু কৃষ্ণকান্ত নন। এমনকি তুখোড় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, নেতা, পণ্ডিত লোকও নন। ওনাকে নিয়ে লেখার কী বা আছে? কথাটা কায়দা করে কৃষ্ণকান্তকে তিনি শুনিয়ে দিয়েছেন, বোঝাতেও চেষ্টা করেছেন, তবু উনি বুঝতে নারাজ। ছাপার অক্ষরে নিজে কৃত্তি কাহিনী দেখতে চান। সুকুমার বাবুকে এইরকম আভাসও দিয়ে রেখেছেন। আর কিছু না পেলে সমাজসেবী, ধর্মপ্রাণ, এসব বিশেষণে অনায়াসে তাকে অলঙ্কৃত করতে পারেন।
এসব শুনে সুকুমারবাবু গলছেন না দেখে কৃষ্ণকান্ত গড় করে বলতে লাগলেন, আপনি হয়তো ততটুকু জানেন না, সব খবর রাখা সবার পক্ষে সম্ভবও নয়। যাই হোক, যা বলতে চাই, এই ধরুন সমাজের জন্য আমি অনেক কিছু করেছি। এই তো বাজারের ডাস্টবিন আমার টাকায় তৈরি হয়েছে কয়েক বছর আগে। ওই যে কালীবাড়ির গলিটা পাকা করিয়েছি খেলাধুলোর উন্নতির জন্যে। গত বছর একটা প্রশিক্ষণ শিবির করিয়েছি আমারই তৈরি করানো মিনি স্টেডিয়ামে। আমারই উদ্যোগে প্রতি বছর 1 জানুয়ারি শহরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ভাবছি কয়েক মাসের মধ্যেই চিলড্রেন পার্কের জন্য একটা জায়গা দান করে দেবো। শহরে একটা পার্ক না থাকলে বাচ্চাদের মাথা মোটা হয়ে যাবে, এতে প্রজন্ম মার খেয়ে যাবে। আরও কি করেছেন বা করবেন কৃষ্ণকান্ত মনে করার চেষ্টা করেছেন। একটু থেমে বললেন, ভাবছি এবার শীতে গরিবদের জন্য একটা গণবিবাহের আয়োজন করব, বুঝলেন কি না? এদের দেখলে বুক ফেটে যায়। বাচ্চা থেকে ওরা বুড়ো হয়ে যাচ্ছে শুধু এই প্রেম করি। বিয়ে করার মুহূর্ত কোথায় বলুন তো? একটু সময় চুপ, তারপর বললেন, ও, একটা মেন অ্যাচিভমেন্টই বলা হয়নি। সেবার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে যে শান্তি কমিটি গঠিত হয়েছিল না, আমি সেটার প্রেসিডেন্ট ছিলাম। এই জন্যেই এক বড় সড়ো দাঙ্গা থেকে শহরটা বেঁচে গেল। লাইন কেটে না গেলে কৃষ্ণকান্ত রিসিভার রাখতেই চান না। সুকুমারবাবুর কান গরম হয়ে ওঠে। কৃষ্ণকান্ত বলে যাচ্ছেন, হার মশাই ধর্ম, আজকাল কে শোনে ধর্মের কথা? ওই যে তেমাথার মোড়ে শনি মন্দিরে জলের ব্যবস্থা কে করেছে? সেই আমি। আগে শনি ঠাকুরের প্রসাদ খেয়ে অনেকেই এঁটো হাত মাথায় মুছে নিত। এই জন্যেই তো সবার ঘাড়ে শনি ঠাকুর বিরাজ করতেন। জলের ব্যবস্থা করে আমি আমার কর্তব্য পালন করেছি। তারপরও যদি কারো মাথায় শনি চেপে বসেন, তার দায় আমি কেন নেব? ফিক করে হাসি সুকুমারবাবুর মুখ থেকে বেরিয়ে পড়েছিল। কোনো রকম তার চেপে রেখে বললেন, ঠিকই বলেছেন। কৃষ্ণকান্ত বললেন, আপনি সমজদার লোক, ব্যাপারটা বুঝতেই পারছেন। সবার সাথে কথা বলে সুখ নেই, আপনার সাথে কথা বলে আরাম পাওয়া যায়। যাই হোক, ওই যে রেল কলোনির 11.5 হাত লম্বা যে শীতলা দেবীর মূর্তির পেছনে আমার অনেক টাকা বেরিয়ে গেছে। আরও কত কি করেছি সবসময় নিজেরই মনে থাকে না। আপাতত এটুকু জানিয়ে রাখলাম, মেনাসি স্ক্রিপ্ট লেখার সময় আরও বলবো। আপনি শুধু সুন্দরভাবে গুছিয়ে লিখে দেবেন। আচ্ছা বলুন তো, এসব করার পরও কি লোকে আমাকে সমাজসেবী, ধর্মপ্রাণ বলে মেনে নিতে অস্বীকার করবে? আপনি বাপু জ্ঞানী লোক, একটু ভেবে দেখুন। কৃষ্ণকান্তের অসীম ধৈর্য, রিসিভার রাখতেই চান না। একটু থেমে বলেন, আমি এমনিতে কম কথা বলার লোক, কিন্তু বিশদভাবে না জানলে লিখবেনই বা কীভাবে? এছাড়া আজ যেহেতু সময় ও সুযোগ পেয়েছি, এত কিছু করেছি বলে জনসাধারণ আমাকে ভুলতে চাইবে না, আর চাইলেও তা পারবে না। কথাটা আমি ভালোভাবে জানি। কৃষ্ণকান্তের কথায় প্রত্যয়ের সুর। তিনি বলেই যাচ্ছেন, তবে কেন বই প্রকাশের শখও দরকার? প্রশ্নটা আপনার মনে আসতেই পারেন, এটা খুব স্বাভাবিক। এর উত্তরে বলছি শুনুন। স্থানীয় জনগণ আমার কীর্তির কথা জানে, কিন্তু এটা তো এখানে সীমাবদ্ধ থাকছে। শামুকের মতো জড়ো হয়ে থাকতে কার ভালো লাগে বলুন তো? আপনি বলুন। নিঃস্বার্থভাবে আমার কার্যকলাপের কাহিনী দূর দূরান্তে ছড়িয়ে দিতে হবে না? তাই তো মাধ্যম হিসেবে বইকে বেছে নিয়েছি। কথাটা মিথ্যে বললাম? প্লিজ ভেবে দেখুন। কৃষ্ণকান্তকে নিয়ে ভাবার সময় কোথায় সুকুমারবাবুর? হাতে অনেক অসমাপ্ত কাজ। বরাক উপত্যকার বাংলা ভাষার শহীদদের নিয়ে লেখা বইটার কাজ শেষ করতে হবে, মে মাসে উন্মোচনের ইচ্ছে। এছাড়া কাটিগড়ার ঐতিহাসিক বারণী মেলা নিয়ে
গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে রেখেছেন, কিন্তু পাণ্ডুলিপি শুরুই করতে পারেননি। এইসব কাজ শেষ করতেই বর্ষা ফুরিয়ে যাবে। একদিন কৃষ্ণকান্ত তাকে ফোনে জানিয়ে দিলেন, বই প্রকাশ করতে যা খরচ পড়বে তা আমি ফাইন্যান্স করব, ভলিউম একটু বড় হলেই ভালো। আর আপনার পারিশ্রমিক, বয়স্ক জ্ঞানী লোক, ম্যানস স্ক্রিপ্ট লিখবেন, পারিশ্রমিক নিয়ে ভেবে প্রেশার বাড়াবেন না, পুরো ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন। এই হচ্ছে মুশকিল। আজকাল ধনীদের যুগ, শুধু আজকাল কেন, সব সময়। পাবলিশার্স না পেলেও ভ্রুক্ষেপ নেই, পকেটে আছে যথেষ্ট টাকা, বাজারে অনেক প্রেস। এই জন্যে বাজারে এমন কিছু বই দেখতে পাওয়া যায় যেগুলো পড়ে মাথা মুন্ডু সেই লেখক ছাড়া কারোর পক্ষে বোঝা সত্যি দুঃখসাধ্য। আর একদিন কৃষ্ণকান্ত বললেন, শুনুন, লেখকদের অভাব নেই, তবু আপনাকে কেন পছন্দ করলাম কিছু কি বুঝতে পারছেন? সুকুমারবাবু ভাবলেন, দুর্বল ভেবেই তাকে টার্গেট করা হয়েছে। মুখে তিনি বললেন, আমিও তো তাই ভাবছি, আমার মতো নগণ্য। আর দুর্মশাই, আপনারা শিল্পীরা কোথায় যে বাস করেন? ওই যে ইথাল না ইথার তো নয়, কী যেন বলে, মানে সব জানিও না, যাই হোক, ওখানে সারাদিন ভেসে বেড়ান নাকি? তার কথার অর্থ সুকুমারবাবু কিছুই বুঝতে পারলেন না। তারা কখনো রসে টুসটুসে, কখনো ইস্পাত কঠিন, কখনো টেলকামের মতো তুলতুলে। তাদের চেনা মুশকিল। ধোঁয়াশার চাদরে নিজেদের সবসময় পুরোপুরি ঢেকে রাখতে অভ্যস্ত। এই রকমই তাদের পছন্দ বা টেকনিক। তাকে চুপ থাকতে দেখে কৃষ্ণকান্ত বললেন, বাস্তব বুদ্ধি একটুও রাখেন না না? আবার হেয়ালি, আবার ধোঁয়াশা। কৃষ্ণকান্ত এবার বললেন, আরে মশাই, আপনি এখন টপ ফর্মে আছেন, টাকা খরচ করে বই বের করব, তাহলে আপনাকে দিয়ে নয় কেন, লেখক হিসেবে আপনার নাম কভার পেজে জল করবে, পাঠকেরা চেটে পুটে খাবে, ব্র্যান্ডেড মালের চাহিদা সবসময় থাকে। এতক্ষণে কৃষ্ণকান্তের অভিসন্ধিটা সুকুমারবাবুর কাছে পরিষ্কার হলো। পরের সপ্তাহে দুটি যুবক সুকুমারবাবুর বাসায় এলো রাত 9টার পর। একটি যুবকের বয়স 30-এর কাছাকাছি, ফর্সা, সুদর্শন, লম্বা, কপালে সানগ্লাস গোজা। আরেকজনের বয়স মেরে কেটে 22-23, বেটে কালো, থুতনিতে কয়েক গাছা দাড়ি, মাথার চুল সব খাড়া, সজারুর কাটার মতো। দুজনেরই পরনে জিন্সের প্যান্ট, টি শার্ট। সুদর্শন ছেলেটা ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বলল, ভালো আছেন? সুকুমারবাবু মাথা নাড়লেন। ভালো না খারাপ বোঝা গেল না। ছেলেটা সোফায় বসতে বসতে বলল, স্যার আমাদের পাঠিয়েছেন, মেন্স স্ক্রিপ্ট শুরু করেছেন? ওদের তাড়াতাড়ি বিদায় করার জন্য সুকুমারবাবু বললেন, চোখটা এখনও জ্বালাতন করছে, ভাবছি বাইরে গিয়ে ডাক্তার দেখাবো, তবে পুজোর আগে যেতে পারবো বলে মনে হয় না। মাথায় সজারুর কাটা একটু হাত চালিয়ে কালো বেটে ছেলেটি বলল, নো প্রবলেম, আপনি সুস্থ হয়ে আসুন, স্যার আপনাকে দিয়ে লেখাতে চান, অ্যাট এনি কস্ট। সুকুমারবাবু বললেন, উনি তো স্বাধীনতা দিবসের আগেই। তার কথাটা কেড়ে নিয়ে সুদর্শন ছেলেটা বলল, পরে হলেও চলবে, ওই ক্রিসমাস ডে। কালো বেটে ছেলেটা বলল, অথবা ভ্যালেন্টাইন ডেতে বই প্রকাশ করা যাবে। তারপর নিজের মনে বিড়বিড় করতে লাগলো, জাস সালা, ভ্যালেন্টাইন ডে তো বোধহয় চলে গেছে। সুদর্শন ছেলেটা ধমকে সুরে বলল, চলে গেলেও আবার আসবে, 14 ফেব। একটু থেমে সুদর্শন ছেলেটা সুকুমারবাবুকে বলল, ম্যানাস স্ক্রিপ্ট হয়ে গেলে নো প্রবলেম, আমাদের বেল্টের একজন জানাশোনা প্রেস আছে,
খুব তাড়াতাড়ি শেষ করে বইটা উন্মোচন করাতে পারবো, একটা গ্র্যান্ড সেলিব্রেশন করে। বেটে ছেলেটি বলল, বই দিতে দেরি করলে প্রয়োজনে ঘুরপথে চাপ দিয়ে কাজ হাসিল করে ফেলবো। সুকুমার বাবুর মুখ থেকে হঠাৎ ফসকে বেরিয়ে পড়ল, মানে? বেটে ছেলেটি বলল, সে মানেটা আপনি বুঝবেন না, আর তার দম দেব। দম শব্দটা সুকুমারবাবুর কানে এসে জোর ধাক্কা মারল। শব্দটা কি ইচ্ছে করে ছোকরাটা তাকে শোনালো? কিন্তু দম শব্দ শুনে দমে যাওয়ার পাত্র তিনি নন। মুখে কিছু না বলে ছেলে দুটিকে জরিপ করছেন। সুদর্শন ছেলেটা বলল, একটা ভাইটাল সাবজেক্ট, টাকা পয়সার ব্যাপারে, মানে আপনার ফিজের ব্যাপারে স্যারের সাথে কোনো বোঝাপড়া হয়েছে? সুকুমারবাবু বললেন, টাকা পয়সা কোনো ফ্যাক্টর নয়। বেটে ছেলেটি বলল, ফিজ পেয়ে স্যাটিসফাইড না হলে বলবেন, সে স্যারকে বলে বাড়িয়ে দেওয়া যাবে। শিক্ষিত লোককে কদর দিতে উনি জানেন। ছেলে দুটি উঠতেই চাইছে না। হয়তো এই রকমই নির্দেশ দেওয়া আছে, তাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার কাছ থেকে ফাইনাল কমিটমেন্ট আদায় করতে। এখানে ফেল করলে অন্য নতুন কাজ দিতে কৃষ্ণকান্ত ভরসা পাবেন না। সুদর্শন ছেলেটা বলল, দেখুন, আপনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক, শিক্ষক মশাই। সমাজে আপনার যথেষ্ট মান সম্মান আছে, পরিবারের কাছেও আপনার ইজ্জত আছে। এই ইমেজ অম্লান রেখে চলাই ভালো, মানে নাম যশ ইত্যাদির কথা বলছি। বেটে ছেলেটা সজারুর কাটায় আবার আঙুল চালিয়ে মুখ খুলল। আপনি নমস্য ব্যক্তি, আপনাকে উদ্দেশ্য করে বলছি। তবে আজকাল শিক্ষকদের কেচ্ছা শুনে তাদের প্রতি ঘেন্না এসে গেছে। জিহ্বা দিয়ে খৈনি ঠেলতে ঠেলতে সে দাঁড়িয়ে পড়ল। ঘরের বাইরে গিয়ে মুখ থেকে খৈনি ফেলে এসে বলল, পেপার খুললেই দেখতে পাওয়া যায় অমুক শিক্ষক বা অমুক পুরোহিত নাবালিকা শ্লীলতাহানির দায়ে। দম, শ্লীলতাহানি, এসব কথা শুনে সুকুমারবাবুর মাথাটা গরম হয়ে উঠছে। কার সাথে কীরকম কথা বলতে হয় কোনো কাণ্ডজ্ঞান নেই। ছেলের দুটিকে তার সহ্য হচ্ছে না। ইচ্ছে করলে কড়াভাবে কিছু একটা বলে এখনই তাদের উঠিয়ে দেওয়া যায়, কিন্তু মাথা গরম হয়ে গেলেও তাদের খেপানো ঠিক হবে না। মনে রাখতে হবে তারা কৃষ্ণকান্তের লোক, আবার ভয় পেলেও চলবে না। সুদর্শন ছেলেটা সুকুমারবাবুকে বলল, রাত বেড়ে যাচ্ছে, আপনার খেতে দেরি হয়ে যাচ্ছে, এখন উঠি, যোগাযোগ রাখবো। তারা চলে গেল। যাওয়ার সময় বেটে ছেলেটা বলে গেল, এনি প্রবলেম ডাকবেন। ছেলে দুটি যাওয়ার পরও সুকুমারবাবুর মেজাজটা খিচড়ে আছে। অ্যাট এনি কস্ট, ঘুরপথে, দম, শ্লীলতাহানি, ভয়ঙ্কর শব্দগুলো তার মাথায় হুল ফোটাচ্ছে। একটা কথা পরিষ্কার, কৃষ্ণকান্ত সহজে পিছু ছাড়বে না। কয়েকদিন পর স্কুল ছুটি হয়ে গেছে। টিচার্স কমন রুমে বসে সুকুমারবাবু ছাত্রছাত্রীর খাতা দেখছেন। দুটি খাতা বাকি, এগুলো দেখেই উঠে পড়বেন। অগ্রায়ণের সন্ধে বড় তাড়াতাড়ি হয়ে যায়। এখনই কেমন যেন অন্ধকার নেমে আসছে। এমন সময় ক্লাস 9-এর এক ছাত্রী হঠাৎ এসে হাজির। মেয়েটিকে দেখে সুকুমারবাবু অবাক, বললেন, এখনো বাসায় যাওনি? ছাত্রীটি বলল, গত 2 দিন অ্যাবসেন্ট ছিলাম। এক বান্ধবীর খাতা থেকে এই 2 দিনের লেখা লিখতে গিয়ে দেরি হয়ে গেছে। তারপর সে বলল, স্যার আপনাকে পেয়ে গেছি, বড় ভালো হয়েছে। কথাটা বলে সে সুকুমারবাবুর সামনের টেবিলে একটা খাতা রেখে বলল, স্যার এই অঙ্ক দুটির শেষ দিকটা কিছুতেই মেলাতে পারছি না, যদি একটু দেখিয়ে দেন তো। সে এমনভাবে কথাটা বলল সুকুমারবাবু না করতে পারলেন না। ছাত্রীটি ভীষণ গরিব,
প্রাইভেট টিউটর রাখতে পারেনি। প্রায় সময় এটা সেটা নিয়ে তার কাছে আসে। তিনিও বুঝিয়ে দেন ব্যস্ততার মধ্যে। আগ্রহী মনোযোগী ছাত্রকে বোঝাতে কোনো শিক্ষক না করতে পারেন? সুকুমারবাবু খাতাটায় অঙ্ক কষছেন। ভালোভাবে দেখতে অসুবিধে হচ্ছে। অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে। ঘরের জানালা দুটো বন্ধ। একটা মাত্র দরজা দিয়ে ঘনিয়ে আসা সন্ধ্যের আলো কতটুকুই বা আসবে। ভাবছেন লাইটটা জ্বালিয়ে দেবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল বাল্বটি কাল থেকে ফিউজ হয়ে পড়ে আছে, বদলানো হয়নি। তাড়াতাড়ি ছাত্রীটির অঙ্ক দুটি মিলিয়ে তাকে বুঝিয়ে দিয়েই উঠে পড়বেন। বাকি খাতা কাল এসে দেখবেন। একটি অঙ্ক মিলিয়ে ছাত্রীটিকে বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না। তিনি 2 রকম পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু লাভ হচ্ছে না। ছাত্রীটি কিছুতেই বুঝতে পারছে না। সে তার গা প্রায় ঘেঁষে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে বুঝতে চেষ্টা করছে। এমনভাবে গা ঘেঁষে দাঁড়িয়েছে সুকুমারবাবুর অস্বস্তি হচ্ছে। হঠাৎ সেদিনের ছেলে দুটির কথা কেন জানি মনে পড়ে গেল। তাদের বলা দম, ঘুরপথে, শ্লোতাহানি আবার জেগে ওঠে তার মাথায় কিলবিল শুরু করে দিল। ছাত্রীটিকে কি ওই ছেলে দুটিই পাঠিয়েছে? দারিদ্র্যের সুযোগ কাজে লাগিয়ে তাকে কিছু টাকা দিয়ে? কথাটা তাকে বেশ ভাবাচ্ছে। যদি তাই হয় তবে যে কোনো মুহূর্তে সে বিকট চিৎকার করে উঠতে পারে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে। তারপর সুকুমারবাবু সম্পূর্ণ অসহায়। লোক জমতে শুরু করবে। তার কথা কেউ বিশ্বাস করবে না। তাকে ঘুষি চড় চাপড় মারবে। তারপর পরের দিন খবরের কাগজে বড় বড় হরফে প্রচার হবে তিনি অসহায় ছাত্রীটির শ্লোতাহানির চেষ্টা করেছেন। তারপর থানা, এফআইআর, পুলিশ, টিভি চ্যানেলের রিপোর্টারদের তীক্ষ্ণ প্রশ্নবাণ, ঘন ঘন ফ্ল্যাশ জ্বলে উঠবে। তারপর মহিলা সমিতির আন্দোলন, যুব মোর্চার মিছিল, সর্বাত্মক বন্ধ, তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জোরালো দাবি তুলবে। ঝাঁপিয়ে পড়ার সর্বদলীয় মিছিল, গণজাগরণীয় মঞ্চ ও নারী সুরক্ষার সংগঠন দাবি তুলবে চাকরি থেকে তাকে সাসপেনশনের। এইরকমই সত্যি যদি কিছু ঘটে যায়। পরিস্থিতি এইরকমই এগোচ্ছে। জ্যালে হয়ে যাওয়া ইউনিফর্ম পরা ছাত্রীটির বডি ল্যাঙ্গুয়েজ সুবিধে লাগছে না। অসুস্থ বউ, ছেলে, বিধবা বুড়ো মা, তাদের চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। কৃষ্ণকান্ত বা তার লোকেদের একেবারেই বিশ্বাস নেই। মেটাল ডিটেক্টরের ক্ষমতার বাইরের ধাতু দিয়ে কৃষ্ণকান্ত গড়া। একটার পর একটা টোপ ও অস্ত্র নিক্ষেপ করে তার ওপর চাপ সৃষ্টি করে তাকে মানসিকভাবে ক্ষত বিক্ষত করা হচ্ছে। এ যাত্রায় অলৌকিকভাবে বেঁচে গেলেও রক্ষে নেই। পরবর্তী অস্ত্র নির্ঘাত, অপহরণ বা খুন। মাথাটা সুকুমারবাবু ঝিমঝিম করছে। শরীরটা ক্রমশই ঠান্ডা হয়ে যাচ্ছে। ছাত্রীটি ঘাবড়ে গিয়ে বলল, স্যার শরীর খারাপ লাগছে আপনার? এভাবে ঘামছেন? সুকুমারবাবু কোনো উত্তর দিতে পারলেন না। ছাত্রীটি জিজ্ঞেস করল, স্যার জল খাবেন? তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ফিল্টার থেকে তাড়াতাড়ি 1 গ্লাস জল ভরে এনে তাকে দিয়ে ছাত্রীটি বলল, নিন, এটা খেয়ে নিন। সুকুমারবাবু ঢক ঢক করে জল খেয়ে নিলেন। ছাত্রীটি বলল, অঙ্ক আমি অন্য দিন এসে বুঝে নেব, আপনি বাসায় চলে যান। এদিক ওদিক তাকিয়ে চৌকিদারকে দেখতে না পেয়ে ছাত্রীটি বলল, আমি রিক্সা ডেকে দিচ্ছি, বসে থাকুন স্যার আপনি। একটু পরে ছাত্রীটি ডেকে আনা রিক্সায় সুকুমারবাবু বাসায় চলে এলেন। এর মধ্যে কাউকে না পাঠালেও কৃষ্ণকান্ত মাঝে মধ্যে ফোন করেন।
তার চোখের খবর নেন এবং অবশ্যই পাণ্ডুলিপি লেখা শুরু করার কথা মনে করিয়ে দেয়। এই জন্যে কৃষ্ণ আতঙ্ক সবসময় তাকে তাড়া করছে। মাসখানেক পর সুকুমারবাবুর ছেলেটা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। প্রথমে স্থানীয় হসপিটাল, তারপর গুয়াহাটিতে নার্সিংহোমে ছেলেটাকে ডাক্তার দেখালেন। সব জায়গায় ডাক্তারদের একই কথা, হার্টের প্রবলেম। দেরি না করে বাইরে নিয়ে গেলে রোগী সুস্থ হয়ে উঠবে। ঘটনার আকস্মিকতায় সুকুমারবাবু চোখে ঝাপসা দেখছেন। সামান্য শিক্ষকতার চাকরি, সঞ্চয় যৎসামান্য, লোকের ধার দিতেও ভরসা পায় না কম বেতন পাওয়া শিক্ষককে। লেখক হিসেবে যতই নাম যশ অর্জন করুন না কেন, পরিকাঠামোগত কারণে উত্তর পূর্বের লেখকদের নামের সাথে অর্থ সমাগমের প্রায় কোনো সম্পর্কই নেই। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী সবার কাছে আর্থিক সাহায্য চাইলেন, পরে শোধ করে দেবেন এইরকম আশ্বাসও দিলেন। সাড়া পেলেন মাত্র 2-3 জনের কাছ থেকে। নিজের সামান্য টাকার টার্ম ডিপোজিট প্রি ম্যাচিওর উইথড্র করে LICর পলিসি থেকে লোন সব মিলিয়ে কিছু টাকা সংগ্রহ করতে পেরেছেন, কিন্তু বাইরে গিয়ে চিকিৎসা করার মতন পর্যাপ্ত নয়। বউয়ের ব্যবহারের সামান্য সোনার অলঙ্কারও বন্ধক দেওয়া হয়ে গেছে। ধোঁয়াশার চাদরে মোড়া কৃষ্ণকান্তকে চেনা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। হয়তো স্বয়ং ঈশ্বরেরও তার সৃষ্টিকে চেনা কষ্টকর হবে। কৃষ্ণকান্ত একদিন লোক মারফত 1 লাখ টাকা সুকুমারবাবুর কাছে পাঠিয়ে দিলেন। তারপর ফোনে জিজ্ঞেস করলেন, পেয়েছেন? সুকুমারবাবু বললেন, আপনি এত টাকা পাঠিয়েছেন, কিন্তু কেন? ছেলের চিকিৎসা করাতে বাইরে নিয়ে যাবেন, টাকা বাড়িয়ে নিয়ে যান। ছেলের অসুখের খবরটা ভদ্রলোকের কাছে যে পৌঁছে গেছে এটা বুঝতে সুকুমারবাবুর অসুবিধে হলো না। ওরা সব খবর রাখেন। যাই হোক, একমাত্র সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে সুকুমারবাবু তার আদর্শকে আর আঁকড়ে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, খরচ না হলে ফিরে এসে টাকাটা ফেরত দেব। রহস্যপূর্ণ হাসি হেসে কৃষ্ণকান্ত বললেন, ফেরত দিতে হবে না। পাণ্ডুলিপি লেখার জন্যে পারিশ্রমিক তো আপনাকে দিতেই হবে, 2 দিন আগে বা পরে। এতগুলো টাকা দেওয়া কৃষ্ণকান্তের দয়া বা উদারতা না তাকে ফাঁদে ফেলা, এ নিয়ে ভাবার মতো মানসিক অবস্থা সুকুমারবাবুর নেই। ছেলেকে চেন্নাই নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুকুমারবাবু ফিরে এলেন। একটা শান্তি ও স্বস্তি পেলেন। সব টাকা খরচ হয়ে গেছে, তা হোক। ভাগ্যের নিষ্ঠুর রসিকতা, 3 মাসও পার হয়নি, কলেজে পড়া ছেলের অকাল মৃত্যু সুকুমারবাবু আটকাতে পারলেন না। এতদিনের সযত্নে লালন করা আদর্শ জলাঞ্জলি দিয়েও। কৃষ্ণকান্তকে নিয়ে সুকুমারবাবুর লেখা বইটা সাড়ম্বরে উন্মোচিত হলো। একটা নয়, 2টি শোকে স্তব্ধ সুকুমারবাবুর এটাই শেষ বই। নিজের জন্মভূমির পটভূমিতে লেখা একটা উপন্যাস অসমাপ্ত অবস্থায় পড়ে রইল। শেষ করতে তার আর মন চাইল না।